এখন আলোচনা করব রায় মার্টিন সম্পাদিত প্রশ্নবিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর যে প্রশ্নবিচিত্রা বই ছিল সেখান থেকে গণিত বিষয় নিয়ে। আর পূর্বে যে গণিত বিষয় ছাড়া হয়েছিল তার পরের প্রশ্নের থেকে উত্তর করে দেখিয়ে দেওয়া হচ্ছে। যদি এখনও পর্যন্ত কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার এই ভিডিও তোমাদের কাছে সহজেই পৌঁছতে পারে। এবং আমার এই চ্যানেলের লিঙ্ক বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও এই প্রশ্নের উত্তর পেয়ে সহজেই উপকৃত হতে পারে। চল আর বেশি না বুকে এগিয়ে চলি। রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 অষ্টম শ্রেণী। আজ আলোচনার বিষয় গণিত। আজকে হবে পাইচিত্র। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023-এর পাইচিত্র থেকে আলোচনা করা হবে। যখন কোনো তথ্যকে একের দাগে রয়েছে বহু বিকল্পধর্মী প্রশ্ন। যখন কোনো তথ্যকে বৃত্তাকার ক্ষেত্রের চিত্রের দ্বারা প্রকাশ করা হয় সেই চিত্রকে বলে পাইচিত্র। তাহলে কি, যখন কোনো তথ্যকে বৃত্তাকার ক্ষেত্রের চিত্রের দ্বারা প্রকাশ করা হয় তখন সেই চিত্রকে বলা হয় পাইচিত্র। এখানে কী কী দেওয়া আছে? পিক্টোগ্রাফ দেওয়া আছে, একক স্তম্ভচিত্র দেওয়া রয়েছে, দ্বিস্তম্ভ লেখ দেওয়া আছে, পাইচিত্র দেওয়া। সঠিক উত্তর হবে পাইচিত্র। একটি বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণের পরিমাপ হবে। একটি বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণের পরিমাপ হবে 360 ডিগ্রি। উত্তর কী রয়েছে দেখা যাক, 360 ডিগ্রি। এখানে একটি বৃত্তের কেন্দ্রীয় কোণের মান হবে 360 ডিগ্রি। একটি বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণের পরিমাপ হবে 360 ডিগ্রি। লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ? লোকসঙ্গীতের শ্রোতা সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ? এখানে দেখা যাক, লোকসঙ্গীতের শ্রোতা কই রয়েছে? 20% দেওয়া রয়েছে। 20% দেওয়া রয়েছে। তাহলে করে দেখিয়ে দেওয়া যাক। তাহলে কী রয়েছে? লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ? দেখি লোকসঙ্গীতের শ্রোতা কোথায় রয়েছে, দেখা যাক 20% দেওয়া আছে। লোকসঙ্গীতের শ্রোতা 20%। তাহলে সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ? যদি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে আমি 360 ডিগ্রি, তাহলে লোকসঙ্গীতের শ্রোতা বৃত্তকলাটি লিখবে এখানে। 2 এইখানে 2 NAY 9 ফুটকাইত। এটা 9 ফুটকাইতের খাতায় করে দেখিয়ে দেওয়া হচ্ছে। একের দাগে কী রয়েছে? একে দেখেন, এটা 3-এর দাগের অঙ্কটা। লোক সঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত বলেছে? এখানে 20% বলেছে, তার মানে ওপরে 20 নিচে 100 ক্ষেত্রের 20/100 সমান কাটারি করলে কত হবে? 1/5 সমান 1/5 অংশ। এখানে যোগ করে দেখিয়ে দেবো। এখানে মোট রয়েছে কত? 20 আর 10 30, 60 আর 40 100। মোট 100-র মধ্যে যদি 360 ডিগ্রি 100 হয়, 360 ডিগ্রি যদি 100 হয়, তাহলে এখানে 20% দিয়েছে। 20% মানে 1/5 অংশ লোকসঙ্গীতের শ্রোতা। 3টা হয়ে গেল। আর চারটা কী বলেছে? চারটা বলেছে প্রদত্ত স্তম্ভচিত্রে কোন দুটি ফলের 1 কিলোগ্রামের দামের পার্থক্য 60 টাকা? প্রদত্ত স্তম্ভচিত্রে কোন দুটি ফলের 1 কিলোগ্রামের দামের পার্থক্য 60 টাকা? দেখা যাক। প্রতি কিগ্রা ফলের দাম টাকায়। এখানে রয়েছে আম রয়েছে 40 টাকা। পেয়ারা রয়েছে 50 টাকা। পেয়ারা 50 টাকা, আম 40 টাকা। আপেল রয়েছে 100 টাকা, আর আঙুর রয়েছে 70 টাকা। ফলে আম আর আপেলের মধ্যে দামের পার্থক্য হচ্ছে তোমার 60 টাকা। কেন দেখিয়ে দিচ্ছি করে, চলো। আপেলের দাম কত? আপেলের দাম প্রতি কিগ্রা 50
100 টাকা, 100 টাকা। আর তার নিচে কী হবে? আমের দাম প্রতি কিগ্রা 40 টাকা, আমের দাম প্রতি কিগ্রা 40 টাকা। নিচে লিখবে অতএব, নিচে কী করা যাবে? অতএব আপেল ও আমের দামের প্রতি কিলো পার্থক্য সমান 100 বিয়োগ 40 টাকা সমান 60 টাকা। এখানে সঠিক উত্তর কী রয়েছে? আপেল এবং আম। সির উত্তরটা হবে সঠিক, আপেল এবং আমের। আচ্ছা, 2 থেকে রয়েছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো। পাই চিত্রে এক একটি বৃত্তকলা তথ্যের এক একটি অংশকে বোঝায়। তাহলে পাই চিত্রে এক একটি বৃত্তকলা তথ্যের এক একটি অংশকে বোঝায় এবং বৃত্তকলার মাপ ওই তথ্যের পরিমাণের ব্যাস হয়। তাহলে পাই চিত্রে এক একটি বৃত্তকলা, পাই চিত্রে এক একটি বৃত্তকলা তথ্যের এক একটি অংশকে বোঝায় এবং বৃত্তকলার মাপ ওই তথ্যের অংশের পরিমাণের সমানুপাতিক হয়। এটা উত্তর হবে সমানুপাতিক হবে। আচ্ছা, 3-এরটা কি আছে? সত্য বা মিথ্যা লেখো। কেন্দ্রীয় কোণ ঋণাত্মক হতে পারে। এটা মিথ্যা হবে। কেন্দ্রীয় কোণ ঋণাত্মক হতে পারে না। কেন্দ্রীয় কোণ কী করে ঋণাত্মক হবে? কেন্দ্রীয় কোণ ঋণাত্মক হওয়া কখনো সম্ভব নয়। তাহলে কি? কেন্দ্রীয় কোণ ঋণাত্মক হতে পারে না, মিথ্যা। কোনো বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কোনো তথ্যের অংশকে প্রকাশ করতে পারে না। কোনো বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কোনো তথ্যের অংশকে প্রকাশ করতে পারে না, এটাও মিথ্যা হবে। কেন? বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কোনো তথ্যকে প্রকাশ করতে পারে, বৃত্তকলার কেন্দ্রীয় কোণ পারে, এটাও মিথ্যা হবে। তাহলে কোনো বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কোনো তথ্যের অংশকে প্রকাশ করতে পারে না, এটাও মিথ্যা হবে। পাইচিত্রে কোনো বৃত্তকলার ক্ষেত্রফল তথ্যের অংশের পরিমাণের সঙ্গে সমানুপাতিক। পাইচিত্রে কোনো বৃত্তকলার ক্ষেত্রফল তথ্যের অংশের পরিমাণের সঙ্গে সমানুপাতিক, এটা সত্য হবে, এটা সত্য। তাহলে কী হলো? পাইচিত্রে কোনো বৃত্তকলার ক্ষেত্রফল তথ্যের অংশের পরিমাণের সঙ্গে সমানুপাতিক, এটা সত্য। আচ্ছা, 4 থেকে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। এক ছাত্র একটি পরীক্ষায় বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞানে নম্বরগুলি পেয়েছে, তাই একটি পাইচিত্রের মধ্যে প্রকাশ করা হলো। ছাত্রটি মোট 300 নম্বর পেয়েছে। তাহলে একজন ছাত্র একটি পরীক্ষায় বাংলা, ইংরেজি, অঙ্ক এবং বিজ্ঞানে যে নম্বরগুলো পেয়েছে তা একটি পাইচিত্রের মধ্যে প্রকাশ করা হলো। ছাত্রটি মোট 300 নম্বর পেয়েছে। কোন বিষয়ে সবচেয়ে কম নম্বর পেয়েছে? আচ্ছা, এখানে দেখা যাক কোন বিষয়ে সবচেয়ে কম নম্বর পেয়েছে। এখানে সহজেই দেখা যাচ্ছে, এটা সম্পূর্ণটা 180 ডিগ্রি। আচ্ছা, এটা গণিতে পেয়েছে, এটা বিজ্ঞানে পেয়েছে, এটা ইংরেজিতে পেয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে, একে দেখিয়ে দিই। আচ্ছা, এর মধ্যে এটা 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা বাংলায় পেয়েছে, বাংলা। আচ্ছা, 90 ডিগ্রি এটা গণিত আছে, গণিত। এটা 60 ডিগ্রি আর 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি কী আছে? ইংরেজি। আর 60 ডিগ্রিটা কী রয়েছে? বিজ্ঞান। তাহলে চারের দাগের কী রয়েছে? এক একটা কোন বিষয়ে এর দাগে রয়েছে, কী জিজ্ঞেস করেছে? কোন বিষয়ে সবচেয়ে কম নম্বর পেয়েছে? ইংরেজি বিষয়ে। তাহলে লিখবে ইংরেজি বিষয়ে সব থেকে কম নম্বর পেয়েছে। আচ্ছা, ইংরেজি বিষয়ে সবচেয়ে কম নম্বর পেয়েছে। কোন বিষয়ে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে? এখানে কোন বিষয়ে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে? স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে বাংলাতে, দেখা যাচ্ছে বাংলাতে 180 ডিগ্রি হয়েছে, 180 ডিগ্রি বাংলাতে হয়েছে। তাহলে 2-এর দাগে লিখতে পারি বাংলাতে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে। তারপর সিটটা কী বলেছে? এই 300 নম্বরের মধ্যে শতকরা কত নম্বর গণিতে পেয়েছে? তাহলে দেখা যাক এই 300 নম্বরের শতকরা কত নম্বর গণিতে পেয়েছে। আচ্ছা, 300 নম্বরের মধ্যে দেখা যাক সিটটা কী করা যাবে।
শীতটা গণিতের গণিতের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত? কেন্দ্রীয় কোণ সমান 360 ডিগ্রি, 360 ডিগ্রি বিয়োগ 180 ডিগ্রি বাংলার জন্য, যোগ 60 ডিগ্রি বিজ্ঞানের জন্য, আর 30 ডিগ্রি ইংরেজির জন্য। তাহলে সমান লিখতে পারি আমরা 360 ডিগ্রি বিয়োগ 180, 240, 270 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে গণিতের জন্য হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে 360 ডিগ্রির 1/4 অংশ। তাহলে লিখবে গণিতের প্রাপ্ত নম্বর। গণিতের প্রাপ্ত নম্বর মোট 300-র মধ্যে, 300-এর মধ্যে গণিতের প্রাপ্ত নম্বর সমান কত? 300 গুণ উপরে 90, যেটা গণিতের বৃত্তকলার কেন্দ্রীয় মান 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি। তাহলে এটা কাটের করলে 4, তাহলে 75 সমান কত পেয়েছি? 75 পেয়েছি। তাহলে 300-র মধ্যে যদি 75 পাই, 300-র মধ্যে 75, অতএব কী লিখতে পারবো? অতএব শতকরা গণিতে প্রাপ্ত নম্বর সমান, শতকরা গণিতে প্রাপ্ত নম্বর সমান কত হবে? 75/300 গুণ 100। তাহলে একটা শূন্য 3 25 75 সমান 25 হয়েছে। তাহলে 25 পেয়েছে গণিতে, অর্থাৎ সঠিক উত্তরে 25%। যদি কেউ লিখে দেয় 25%, মানে শতকরা বুঝিয়ে যাবে, সঠিক উত্তর হবে 25%। তাহলে গণিতের নম্বর কত হলো? এটা হলো উত্তর 25 নম্বর, 25% 100-র মধ্যে। আচ্ছা, তারপর দেখ ক্লাসের ছাত্রছাত্রীরা কোন কোন খেলা কতজন পছন্দ করে তার শতকরা তালিকা দেওয়া হলো। একজন কেবলমাত্র একটি খেলাই পছন্দ করবে। আচ্ছা, এগুলো বৃত্ত এঁকে দেখাতে হবে। এগুলোর পরের অধ্যায়ে যখন জ্যামিতি বক্স থাকবে তখন পুরোপুরিভাবে আলোচনা করে দেখিয়ে দেওয়া হবে। এগুলো থাকুক এইখান থেকে, আপাতত এর পরের জ্যামিতির ক্লাসে একসঙ্গে করে দেওয়া হয়, দেখিয়ে দেওয়া হবে। এই পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত করা হলো। এখান থেকে বাদ, এখান থেকে লিখে দিচ্ছি ডিউ বলে, এখান থেকে এই পর্যন্ত ডিউ থাকলো। আচ্ছা, মূলত সংখ্যার ধারণা, চলে গেলাম মূলত সংখ্যার ধারণা। নিচে লিখে নিই। মূলত সংখ্যার ধারণা, এখানে একে কি রয়েছে? একে রয়েছে বহু বিকল্প উত্তরধর্মী প্রশ্ন। একে রয়েছে বহু বিকল্প উত্তরধর্মী প্রশ্ন। একে রয়েছে বহু বিকল্প উত্তরধর্মী প্রশ্ন। -2/3, -2/3 একটি কী হবে? -2/3 একটি কী হবে? কী অপশান রয়েছে দেখা যাক। -2/3 একটি অখণ্ড সংখ্যা হবে না, এটা ভগ্নাংশ। ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা ঋণাত্মক সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। মূলত সংখ্যা, অবশ্যই মূলত সংখ্যা হবে, স্বাভাবিক সংখ্যা হবে না। তাহলে এটা কী হবে? -1/3 একটি, সির উত্তরটা সি হবে। সির উত্তরটা কী হবে? মূলত সংখ্যা। তাহলে কী রয়েছে? 2/5 আর 3/7 মধ্যে মূলত সংখ্যা আছে। 2/5 আর 3/7 মধ্যে মূলত সংখ্যা আছে, দেখা যাক 2-এর অঙ্কটা কী রয়েছে। 2-এর নিচে 5 ও 3-এর নিচে 7 এর মধ্যে মূলত সংখ্যা আছে, দেখা যাক কত হয়। আচ্ছা, 2/5 আমরা লিখতে পারি 2/5 সমান 2 গুণ 7, 5 গুণ 7 সমান উপরে 14, নিচে 35। আর 3-এর নিচে 7 সমান লিখতে পারি 7 গুণ 5, আর 3 গুণ 5 সমান কত হবে?
উপরে 15, নিচে 35। আচ্ছা, আরও করা যেতে পারে। 2/5 সমান 2 গুণ 2 গুণ মনে করো, আচ্ছা নিচে 5 গুণ করি, 5 গুণ 14, 5 গুণ 14 না, 14 70, 5 14 70, 5 গুণ 14, 2 গুণ 14, 14 2 28, 5 14 70। এখানে 3-এর সাথে সমান কী করা যেতে পারে? 7 গুণ 10, 3 গুণ 10 সমান 30-এর নিচে 70। তাহলে কত হলো? 2870, 2870 বাই 30-70। তাহলে এর মধ্যে একটা মূল্য সংখ্যা পাবো কোনটা? এই দুজনের মধ্যে মূল্য সংখ্যা আছে, একটাই পেয়েছি কোথায়? 29-এর 70 পাবো। আচ্ছা, আর এরকম করা যেতে পারে 2/5 সমান 2 গুণ 700, নিচে করলাম 5 গুণ 700 সমান উপরে 1400, নিচে 3500। 3-এর 7 সমান কী করা যেতে পারে? 7 গুণ 500, 3 গুণ 500 সমান 3 5 1500, তাই হচ্ছে কত? 3500। তাহলে 1401 থেকে 1499 পর্যন্ত, তাহলে 1401 থেকে 1401-এর নিচে 3500 থেকে 1499 পর্যন্ত যে কোনো সংখ্যা বসালে এর মধ্যে মূলত সংখ্যা পেয়ে যাব। থেকে এত পর্যন্ত সব মূলত সংখ্যা 2/5 ও 3/7 মধ্যে অবস্থিত। এইভাবে ধীরে ধীরে বাড়ানো যেতে পারে, এরকম লাখ লাখ কোটি কোটি সংখ্যা পাওয়া যাবে। তাহলে সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তরটা হবে অসংখ্য সংখ্যা রয়েছে। মূলত সংখ্যা কী হবে? অসংখ্য। এরকম কোটি কোটি বাড়ানো যেতে পারে। এরপর কী করবো? 2-এর নিচে মনে করো, 2-এর নিচে বললাম 7000, 70,000, 2-এর সঙ্গে 70,000 গুণ করলাম, 5-এর সঙ্গে 70,000 গুণ করলাম, তাই 3,50,000 হলো। উপরে 1,40,000, নিচে 3,50,000। এখানে কী করবো? 7-এর সঙ্গে মনে করো 50,000 গুণ করলাম, 7-এর সঙ্গে 5 গুণ করলে সেই 3,50,000, উপরে 50,000 গুণ করে 1.5 লাখ হলো, মানে 1,50,000। তাহলে 1,50,000 আর উপরে এখানে হচ্ছে কত? 1,40,000। তাহলে 1,50,000 1,40,000 মধ্যে এরকম অনেক প্রচুর সংখ্যা পাবো, 10,000 কাছাকাছি, 10,000-এর কাছাকাছি প্রায় সংখ্যা পাবো। এরকম করে ধীরে ধীরে বাড়ানো যেতে পারে। তাহলে অসংখ্য, সঠিক উত্তরে অসংখ্য সংখ্যা রয়েছে। আচ্ছা, তারপর কি? নিচের প্রতি জোড়া সম্পর্কগুলির মধ্যে সঠিক জোড়াটি সম্পর্কটি হলো যেখানে এ ও বি মূলত সংখ্যা এবং নিচের প্রতি জোড়া সম্পর্কগুলির মধ্যে সঠিক জোড়া সম্পর্কটি হলো যেখানে এ বি মূলত সংখ্যা, এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0। তাহলে নিচের প্রতি জোড়া সম্পর্কগুলির সঠিক জোড়া সম্পর্কটি হলো, আচ্ছা দেখা যাক কোনটা হয়। এগুলো করে দেখে দিলে ভালো হতো। আচ্ছা, এখানে একটাই উত্তর করা আছে, যেহেতু করা আছে ডির উত্তরটা নিয়ে নিচ্ছি আমি। এ ডিভাইডেড বাই বি নট ইকুয়াল টু বি ডিভাইডেড বাই, এটাই হবে যেটা সঠিক সম্পর্ক। এটা সহজেই হয়ে যাবে। এ মাইনাস বি নট ইকুয়াল টু বি মাইনাস এ, এই দুটোই সঠিক হবে। তাহলে কী হবে? এ ডিভাইডেড বাই বি নট ইকুয়াল টু এ ডিভাইডেড বাই বি নট ইকুয়াল টু বি ডিভাইডেড বাই এ, আর এ হবে এ মাইনাস বি নট ইকুয়াল টু বি মাইনাস এ। এটাই হবে সঠিক উত্তর। এটা করে দেখিয়ে দিলে হতো, বাকিগুলো দরকার নেই। 4-এরটা করছি। এইটা সমান কত বার করতে হবে? মান বার করতে হবে। 3/2, 4-এরটা 3/2 গুণ উপরে 7, নিচে 8 যোগ 11, নিচে 12 সমান 3/2 গুণ 12 আর 24-এর লসাগু করলে 12 আর 8-এর লসাগু করলে কত হয়? 12 আর 8-এর লসাগু করলে 24 হবে। দেখা যাক, করে দেখিয়ে দিই। 8 আর 12, 2 দেখালে 4 আর 6, 2 দেখালে 2 আর 3, 2 2 4, 4 2 4 আসতে 24, লসাগু কত হলো? 24 হলো। 24 হয়েছে। 8 খালে 3 আসতে 24, তাহলে 3 7 21 যোগ 12 2 24 22, তাহলে 3/2 গুণ 43 আর 24, উপরে 43 নিচে 24, 3 আসতে 24 সমান উপরে 43 নিচে 16, 43-এর নিচে 16 সঠিক উত্তর। তাহলে 3/2 ইন্টু
7/8 প্লাস 1/11/12 ইকুয়াল টু, এরটি উত্তর হবে 43/16। সঠিক উত্তর হবে 43/16। কী করে দেখিয়ে দিলাম, 3 2 গুণ 7 8 যোগ 11 12, তাহলে এই দুটো যোগ করতে কত হয়েছে, 43 নিচে 24, লব 43 হর 24, কাটাকাটি করতে 3 8 24, 8 2 16 আর ওটা হয়েছে 43। তাই দুয়েরটা চলে যায়। সত্য বা মিথ্যা লেখো, সত্য বা মিথ্যা লেখো। 5 সংখ্যাটি মূলত সংখ্যা, এটা সত্য হবে। 5 সংখ্যাটি মূলত সংখ্যা কেন হবে এখানে দেখিয়ে দিচ্ছি। দুয়ের দাগে সত্য বা মিথ্যা লেখো, সত্য বা মিথ্যা লেখো। আগে 5 সংখ্যাটি মূলত সংখ্যা, এটা কেন সত্য হবে দেখিয়ে দিচ্ছি। সত্য কেন হলো, আচ্ছা 5কে 5/1 আকারে লেখা যায়। 5 সমান 5/1, যেখানে পি সমান 5 ও কিউ সমান 1 এবং কিউ নট ইকুয়াল টু 0, সেই সংখ্যাকে বলা হয় মূলত সংখ্যা। পি সমান 5, কিউ সমান 1 এবং কিউ নট ইকুয়াল টু 0, তাকে বলে মূলত সংখ্যা। তাহলে 5 সংখ্যাটি হবে মূলত সংখ্যা। দুইটা দেখো, 5x সমান 60, এই সমীকরণের সমাধান মূলত সংখ্যা হবে। দেখা যাক, 5x সমান 60, 5x সমান 60 বা x সমান 60/5, 5/60 সমান 12। তাহলে 12কেও এরকম, তাহলে 12 সমান কী লিখতে পারি আমরা, 12 সমান 12/1 আকারে লিখতে পারি, যেখানে পি সমান 12 ও কিউ সমান 1 এবং কিউ নট ইকুয়াল টু 0 এবং কিউ নট ইকুয়াল টু 0। তাহলে এটাও হবে মূলত সংখ্যা, এটাও কী হবে, এটাও সত্য হবে। দেখা যাক সত্য, এটাও সত্য রয়েছে। আচ্ছা 3 থেকে কী রয়েছে দেখো, প্রদত্ত সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন। প্রদত্ত সংখ্যাগুলিতে স্বাভাবিক সংখ্যাগুলি বের করি। প্রদত্ত সংখ্যাগুলি থেকে স্বাভাবিক সংখ্যা বের করি। আচ্ছা এখানে প্রদত্ত সংখ্যাগুলিতে স্বাভাবিক সংখ্যা বের করি, এর মধ্যে কোনটা হবে, 10 হবে, 19 হবে, 19 হবে, 10 19 আর 5 হবে, 10 19 আর 5, তাহলে কী হলো, 10 19 আর 5, এটা হবে ভগ্নাংশ, এটা ভগ্নাংশ হলো। তার মধ্যে কী রয়েছে, 10টা হবে স্বাভাবিক সংখ্যা। কেন, শূন্য বাদ দিয়ে 1 থেকে যত সংখ্যা রয়েছে পূর্ণ সংখ্যা সকলকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। শূন্য কিন্তু নয় কোনোভাবে, শূন্য স্বাভাবিক সংখ্যা নয়। শূন্য যখন স্বাভাবিক সংখ্যা দলে ঢুকে যাবে তখন সেটা অখণ্ড সংখ্যা হবে। শূন্য যখন স্বাভাবিক সংখ্যা দলে ঢুকে যাবে, এই শূন্যটা হলো কী সংখ্যা, এই শূন্যটা হবে অখণ্ড সংখ্যা। শূন্যটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, শূন্যটা হলো অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। 10টা হবে স্বাভাবিক সংখ্যা, 7 12টা এটা ভগ্নাংশ, অবশ্যই প্রকৃত ভগ্নাংশ এটা। 19টা হবে স্বাভাবিক সংখ্যা, 2.5 এটাও ভগ্নাংশ, এটা দশমিক ভগ্নাংশে রয়েছে। আচ্ছা 5টা হবে স্বাভাবিক সংখ্যা আর বিয়োগ 12টা এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে এর মধ্যে সঠিক উত্তর কী হলো, তাহলে সঠিক উত্তর লিখতে পারি আমরা 3 দাগে স্বাভাবিক সংখ্যাগুলি হলো 10 19 5। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ, বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ লিখে নিই এখানে। আচ্ছা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 4x 7y 3x 9z 4p 8z 10y 10p, এই পদগুলির মধ্যে সদৃশ্য পদগুলি আলাদা করি। সদৃশ্য পদ, তাহলে সদৃশ্য পদ কোনটা, একের দাগে লিখি, একের দাগের। আচ্ছা এখানে রয়েছে 4x আর 3x, 4x আর 3x একটা সদৃশ্য পদ, দেখে নিই। 4x
3x, আর কোনো এক্সের ঘর নেই, তাহলে 4x হলো আর 3x হলো। আর কি রয়েছে 7y 10y, তাহলে এর সঙ্গে আর কোনটা যাবে, এর সঙ্গে লিখি 7y আর 10y, 7y আর 10y, 7y আর 10y। আর তারপরে এখানে কি রয়েছে 9z আর 8z, 9z আর 8z, তাহলে কি 9z আর 8z। আর এখানে কি রয়েছে 4p আর 13p, 4p আর 13p, তাহলে লিখি 4p 13p। লিখো 7 মাইনাস 9yz প্লাস 5xy প্লাস 90 সংখ্যামালাটির পদ সংখ্যা নির্ণয় করি। সংখ্যামালাটির পদ সংখ্যা নির্ণয় করি এবং প্রত্যেকটি পদের সহগ ও চল চিহ্নিত করি। আচ্ছা দেখা যায়, আবার বলছি 7 মাইনাস 9yz, 7 মাইনাস 9yz, 7 মাইনাস 9yz প্লাস 5 প্লাস 5xy প্লাস 90 সংখ্যাটির পদ সংখ্যা নির্ণয় করি। এখানে পদ কটা রয়েছে, পদ সংখ্যা হবে একটা পদ, দুটো পদ, তিনটে পদ, চারটে পদ। তাহলে প্রথম লিখি 2-এর দাগেরটায় পদ সংখ্যা কত হলো, পদ সংখ্যা হলো 4টি, পদ সংখ্যা 4টি হয়েছে। আচ্ছা প্রত্যেকটি পদের সহগ ও চল নির্ণয় করি। আচ্ছা এবারে দেখা যাক, তাহলে আগে সংখ্যামালাটা বার করি, লিখি দেখি 7 মাইনাস 9yz প্লাস 5xy প্লাস 90। আচ্ছা এখানে আর কী লেখা যেতে পারে, প্রথম পদ ধ্রুবক পদ, ধ্রুবক পদ কোনটা হবে সমান 7, দ্বিতীয় পদের সহগ, দ্বিতীয় পদের সহগ কত আছে, দ্বিতীয় পদের সহগ মাইনাস 9y যেটা আছে, তাহলে মাইনাস 9 হবে দ্বিতীয় পদের সহগ। আর চল কী হবে, চল হবে y আর z, চল সমান y আর z। আচ্ছা তৃতীয় পদের সহগ কী হবে, তৃতীয় পদের সহগ, তৃতীয় পদের সহগ কত আছে, তৃতীয় পদের সহগ আছে 5 আছে, তৃতীয় পদের সহগ, তৃতীয় পদের সহগ চল কী হবে, চল হবে চল সমান হবে x, y। আর চতুর্থ পদের সহগ কত হবে, চতুর্থ পদের সহগ, চতুর্থ পদের সহগ কত হচ্ছে, চতুর্থ পদের সহগ 90 আছে, তাহলে এখানে চতুর্থ সহগ 9। আর চল কী হবে, চল সমান হবে t, তাহলে অঙ্কটা হয়ে গেল। আচ্ছা তারপরে কী রয়েছে, কোনো ভাগ অঙ্কে ভাজক এইটা, ভাগফল এইটা এবং ভাগশেষ এইটা হলে ভাজ্য কত হবে। অঙ্কটা বসাই 3-এর দাগেরটাই। আর বলছি কোনো ভাগ অঙ্কে ভাজক সমান ax স্কোয়ার প্লাস 2a প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস 2a মাইনাস 1 ভাজক সমান কত রয়েছে, স্কোয়ার প্লাস 2a মাইনাস 1। আচ্ছা তারপর কী রয়েছে, ভাগফল কত রয়েছে 5a মাইনাস 14, ভাগফল রয়েছে 5a মাইনাস 14 বা 14 যাই বলি, বাংলা ইংলিশ মিশিয়ে বলছি এই জন্য কিছু মনে করি না। ভাগফল 5a মাইনাস 14 আছে, ধরো ভাগফল আছে, ভাগফল সমান 5a মাইনাস 14, ভাগফল রয়েছে 5a মাইনাস 14, 5a মাইনাস 14 ভাগফল, এবং ভাগশেষ রয়েছে 35 মাইনাস 17, ভাগশেষ রয়েছে 35 মাইনাস 17, ভাগশেষ সমান কত 35 মাইনাস 17। নিচে লেখো অতএব, পাশে লিখি অতএব লিখি ভাজ্য সমান
ভাজক, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজক কোনটা রয়েছে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 1 গুণ ভাগফল কোনটা রয়েছে 5a মাইনাস 14 আর ভাগশেষ কত রয়েছে 35a বিয়োগ 17। আচ্ছা এর গুণ করি, এটা এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু 5a গুণ করলে 5a কিউ, 5a কিউ মাইনাস 14 স্কোয়ার। আচ্ছা যোগ 5 দিয়ে 10 স্কোয়ার, 5 দিয়ে 10 স্কোয়ার বিয়োগ 14 দিয়ে 28, 14 দিয়ে 28 বিয়োগ 5a যোগ 14 আর যোগ 35 বিয়োগ 17, এটা ভাগশেষ রয়েছে, এটা লাস্টে যোগ করব। তাহলে এখানে যোগ করে নিই, তাহলে 5a কিউ 14 স্কোয়ার থেকে 10 স্কোয়ার বাদ দিলে বিয়োগ 4 স্কোয়ার। আচ্ছা 28 আর 5 বিয়োগ 33 আর যোগ 14 যোগ 35 বিয়োগ 17, তাহলে কী হবে 5a কিউ। আচ্ছা বিয়োগ 4 স্কোয়ার, 33 আর 5 বাদ দিলে এটা কী হবে যোগ 2a, যোগ 2a আর যোগ 14 আর 17 বিয়োগ 3, তাহলে কী হলো 5a কিউ মাইনাস 4 স্কোয়ার প্লাস 2a মাইনাস 3। উত্তর দেখা যাক, 5a কিউ মাইনাস 4 স্কোয়ার প্লাস 2a মাইনাস 3, আমাদের উত্তরে হয়েছে 5a কিউ মাইনাস 4 স্কোয়ার প্লাস 2a মাইনাস 3, এটা হবে ভাজ্য। এটা তাহলে কী হলো, এটা ভাজ্য সমান এইটা হলো, এইটা উত্তর। তারপর কী রয়েছে, নিচের বীজগণিতিক সংখ্যামালার গুণফল নির্ণয় করো। নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলোর গুণফল নির্ণয় করতে বলেছে। আচ্ছা আইভি নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলির গুণফল নির্ণয় করো। এর দাগে কী রয়েছে 7a গুণ 5b সমান 5 হাতে 35, 5 হাতে 35ab। আচ্ছা বিটটা কী রয়েছে, বিটটা কী রয়েছে 11xy গুণ, বিটটা রয়েছে 11xy গুণ 9yz, 11xy গুণ 9yz সমান কী লেখা যেতে পারে, সমান সংখ্যাগুলো গুণ করি 11 গুণ 9, এটা সবের সংখ্যা, আর এর সঙ্গে কী হবে এর পাশ থেকে সংখ্যাগুলো কী হবে গুণ দিয়ে, এর পাশে সংখ্যাগুলো কী আছে একটা এক্স ওয়াই দুটো আর জেড একটা, সমান 9 11 99 এক্স ওয়াই স্কোয়ার জেড। তাহলে কী হলো 99 এক্স ওয়াই স্কোয়ার জেড। 3-এরটা কী রয়েছে 2t ইন্টু 5t প্লাস 6s, সিটটা বসে 2t ইন্টু 5t প্লাস 6s সমান 2t ইন্টু 5t, এটা হবে প্লাস 2t ইন্টু 6s সমান, তাহলে কী হলো এখানে 5 দুগুণে 10 টি স্কোয়ার প্লাস 6 দুগুণে 12 ts। তাহলে উত্তর দেখি 10t স্কোয়ার প্লাস 12 ts। আচ্ছা দিকটা কী রয়েছে, দিকটা রয়েছে a প্লাস বি
এ প্লাস বি ইন্টু এ মাইনাস টু বি প্লাস সি। তাহলে এ প্লাস বি বসাই, দিকটা রয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস টু বি প্লাস সি সমান কী হবে, এর সঙ্গে গুণ করলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ সি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ সি। আচ্ছা, যোগ কী হবে, যোগ এ বি বিয়োগ টু বি স্কোয়ার যোগ বিসি। তাহলে সমান কী হবে, এ স্কোয়ার, আচ্ছা মাইনাস টু এবি থেকে এ স্কোয়ার মাইনাস টু এবি থেকে এবি বাদ দিলে এবি প্লাস এসি মাইনাস টু বি স্কোয়ার প্লাস বিসি। উত্তর দিকে কী রয়েছে, এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার মাইনাস এবি প্লাস এসি প্লাস বিসি। তাহলে উত্তর মিলে গেল, রয়েছে এ স্কোয়ার, রয়েছে টু বি স্কোয়ার, রয়েছে স্কোয়ার যোগ টু বি স্কোয়ার যোগ স্কোয়ার রয়েছে বিয়োগ টু বি স্কোয়ার রয়েছে, এখানে দেখা যাক বিয়োগ টু বি স্কোয়ার রয়েছে, তারপরে রয়েছে বিয়োগ এবি, এখানে বিয়োগ এবি পেয়ে গেছি, তারপরে রয়েছে যোগ এসি, এখানে যোগ এসিও পেয়ে গেছি, তার রয়েছে বিসিও পেয়ে গেছি। তাহলে উত্তর হয়ে গেল। আচ্ছা, ইটটা কী রয়েছে, ইটটা রয়েছে 7x ইন্টু 5y প্লাস 2yzx। তাহলে ইটটা কী লিখব, 7x ইন্টু 5y প্লাস 2yzx সমান কী লিখব, 5 7 35 5 7 35 5 7 35 xy 5 7 35 xy যোগ 7 2 14 7 2 14 এক্স স্কোয়ার ওয়াই জেড। তাহলে এক্স স্কোয়ার ওয়াই জেড উত্তর হয়ে গেল। তাহলে একবার 7x-এর সঙ্গে 5y গুণ হবে, 7x-এর সঙ্গে 5y গুণ করলে 35xy, আর 7x-এর সঙ্গে 2yzx গুণ করলে 7 9 14 এক্স স্কোয়ার ওয়াই জেড উত্তর হয়ে গেল। দুয়েরটা কী রয়েছে, দুয়েরটা রয়েছে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। ভাগ করো দীর্ঘ উত্তরধর্মী ভাগ করো, এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6কে m মাইনাস 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করি, দুয়ে থেকে রয়েছে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। আচ্ছা, ভাগ করতে বলেছে, ভাগ করো, কী আছে, এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6কে m মাইনাস 3 দিয়ে ভাগ। তাহলে কী হবে, m মাইনাস 3 m স্কোয়ার মাইনাস 5m প্লাস 6। আচ্ছা, এখানে একটা m আছে, এখানে দুটো m আছে, তাহলে একটা m বসবে, m স্কোয়ার মাইনাস 3 আর m গুণ করলে মাইনাস 3m, এখানে মাইনাস আছে, এইখানে প্লাস রয়েছে, কেটে যাবে, গেলে কী হবে, মাইনাস 2m প্লাস 6। আচ্ছা, এখানে কী হবে, মাইনাস 2 দিয়ে গুণ করলে মাইনাস 2m মাইনাস এখানে প্লাস 6, এখানে প্লাস, এখানে মাইনাস, এইটা তাহলে ধের নির্ণয় ভাগফল সমান m মাইনাস 2। তাহলে উত্তর দেখা যাক, ভাগফল m মাইনাস 2। আজ গণিত বিষয় নিয়ে অষ্টম শ্রেণীর প্রশ্নবিচিত্রা 2024 সাল থেকে কিছু করে দেখিয়ে দেওয়া হলো, আর যেগুলো বাদ থাকলো পরবর্তীকালে যখন জ্যামিতি বক্স থাকবে তখন বিস্তৃতভাবে করে দেখিয়ে দেবে হাতে কলমে। আজ এই পর্যন্তই, ওকে, ধন্যবাদ।